মানে এই আশঙ্কাটা আমরা শুরু থেকে করতেছিলাম, আশঙ্কা না আসলে এটা বদ্ধমূল ধারণা বলতে পারেন, যে রিশাদ একদিকে হোভার্ট হেরিকেনে খেলতে যাওয়ার অনুমতি পাবে না, আর একদিকে তাকে বিপিএল এ ম্যাচ খেলতে দেওয়া হবে না। দুয়ে মিলে আমাদের এই আধুনিক ক্রিকেটের যে কয়েকটা বড় অ্যাসেট পাইছি আমরা, তার মধ্যে রিশাদ হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট। সেই রিশাদকে আমরা কার্যত শেষ করার একটা পরিকল্পনা করে ফেলছি। সেটা কিভাবে এই ব্যাপারটা ঘটতেছে সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং বরিশাল টিম তারা নিয়ে আদৌ কি ভাবতেছে সেই ব্যাপারটা একটু বলবো। দেখেন, এই কন্টেন্টটা করার আগে আমি ক্রিকইনফোতে রিশাদের প্রোফাইল দেখতেছিলাম একটু স্ট্যাটিস্টিক্স দেখার জন্য। তো সেখানে দেখলাম যে রিশাদের নামের পাশে তার যে টিমগুলো, যে যে কোনো খেলোয়াড়ের নামের পাশে তার খেলা সব টিমের নাম দেওয়া থাকে। তো ইন্টারেস্টিংলি রিশাদের নামের পাশে ওখানে হোভার্ট হেরিকেনটাও লেখা আছে। এটা যে কত বড় গর্বের ব্যাপার এটা হয়তো আমরা ঠিকমতো উপলব্ধি করতে পারি না। খোদ রিকি পন্টিং নিজে পছন্দ করে নিলাম থেকে রিশাদকে কিনে নিয়েছিলেন হোভার্ট হেরিকেনে। এবং মানে সাকিব দুইবার বিগ ব্যাশ খেললেও সাকিব কিন্তু কখনো সরাসরি নিলামে দল পান নাই, দুবারই খেলছেন বদলি হিসাবে। এই প্রথম বাংলাদেশের কোনো খেলোয়াড়কে বিগ ব্যাশের কোনো টিম সরাসরি পছন্দ করে নিল। এরপরে আমাদের যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে রিশাদের ওই বিগ ব্যাশের টাইমটায় আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতেছিলাম, এরপরে বিপিএল শুরু হলো। আমরা আশা করতেছিলাম যে রিশাদকে বিপিএল এর মায়া না করে বিগ ব্যাশের জন্য এনওসি দেওয়া হবে। সেটা দেওয়া হলো না, অল্প কয়েকটা ম্যাচের জন্য এনওসি দেওয়া হলো, কারণ এদিকে বিপিএল শুরু হয়ে যাবে। ফাইন, এখন তাইলে তো বিপিএল এর টিমগুলো তাকে খেলাতে হবে, কিন্তু এটা আমরা জানতাম যে ওকে খেলাবে না, ওকে নিয়ে বসায় রাখবে। সেই জিনিসটাই হয়েছে প্রথম দুই ম্যাচে রিশাদ টিম পায় নাই। যদিও বাবুল ভাই, মিজানুর রহমান বাবুল যে বরিশালের কোচ, বাবুল ভাই প্রেস কনফারেন্সে বলছেন যে রিশাদ খুব দ্রুত টিম পাবে, 11 পাবে। টিম কম্বিনেশনের কারণে প্রথম দুই ম্যাচে নামানো যায় নাই, কিন্তু তার আশা শেষ হয়ে যাচ্ছে না, এবং তারা হচ্ছে খুব গুরুত্বের সঙ্গে দেখতেছেন রিশাদকে। আমার কাছে এটা খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমি পার্সোনালি মনে করি রিশাদ যদি বিপিএল এ সবগুলো ম্যাচ খেলার সুযোগও পায়, অন্যদিকে বিগ ব্যাশে গিয়ে যদি সবগুলো ম্যাচে ওর সাইড বেঞ্চে বসে থাকতে হয়, তারপরে ওর বিগ ব্যাশে যাওয়া উচিত। একটা লেগ স্পিনারের গ্রোমিংয়ের জন্য এবং একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের গ্রোমিংয়ের জন্য বিগ ব্যাশের চেয়ে বড় একাডেমি, আমি এটাকে একাডেমি বলতেছি, এর চেয়ে বড় একাডেমি এই দিন দুনিয়ায় আর নাই। ফলে রিশাদকে যাইতে দেওয়া উচিত ছিল। রিশাদের হিস্ট্রিটা কি? আমাদের দেশে এক হচ্ছে লেগ স্পিনাররা জীবনে কোনোদিন ঘরোয়া ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফোকাস পায় না। আমাদের প্রথম ইন্টারন্যাশনাল লেগ স্পিনার ছিলেন ওয়াহিদ ভাই, ওয়াহিদুল গনি। তো ওয়াহিদ ভাই বোধহয় একটা ম্যাচ খেলছিলেন, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছিলেন। কিন্তু ওয়াহিদ ভাইয়ের ওই জামানায় লেগ স্পিনারদের ঘরোয়া ক্রিকেটে একটা দাম ছিল। তখন তো লিন্টু ভাইও খেলতেন, আমাদের ইতিহাসের একমাত্র বাহাতি লেগ স্পিনার, মানে যেটাকে চায়নাম্যান বলে। লিন্টু ভাইও ঘরোয়া ক্রিকেট খেলছেন এবং এমসিসির এগেনস্টে ন্যাশনাল টিমের হয়েও খেলছেন। কিন্তু মুশকিলটা হলো যে এরপরে আমাদের ঘরোয়া ক্রিকেটে একটা ট্র্যাডিশন শুরু হলো যে ওই যে লো বাউন্সের উইকেট বানানো, যেটাকে আমি বলি নোংরা উইকেট। ওই উইকেটে গাদা গাদা বাহাতি স্পিনার, সর্বোচ্চ একজন দুজন ডানহাতি ফিঙ্গার স্পিনার, মানে লেগ স্পিনারদের কোনো খাওয়াই নাই। এই সূত্রে আমরা ইন দ্য মিন টাইম অনেকগুলো লেগ স্পিনার শুরু করেও হারায় ফেলছি। তার মধ্যে একটা বড় উদাহরণ লিখন। লিখনের ব্যাপারে একদম আমি যখন কন্টেন্ট শুরু করি সেই সময় বলছি যে গত 4-5 বছরে লিখন সম্ভবত 6টার মতো ম্যাচ খেলছে, ফলে এই ছেলে হারায় যাবে এটাই স্বাভাবিক। এবং সেই একই সিনারিও শুরু হলো রিশাদের ক্ষেত্রে। রিশাদকে প্রথম পিক করলো, এই কৃতিত্বটা সবাই পুরোটা হাতুরু সিংকে দিতে চান, কিন্তু আমি এই কৃতিত্বটা একটু সুমন ভাইকে যোগ করে রাখতে চাই। রিশাদ যখন স্পিন হান্টে সেরা 10-এ থেকে আসলো ঢাকায়, তখন রিশাদকে নেটে দেখে খুব পছন্দ ছিল সুমন ভাই। তখন সুমন ভাই জাতীয় দলের নির্বাচক, এবং সুমন ভাই ওকে এ দলে নিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় তো হাতুরু সিং এর সিনে নাই। ফলে সুমন ভাই এ দলে নেওয়ার পরে এবং এ দলের যে ম্যানেজমেন্ট তাদের প্রেশার দেওয়া হয়েছিল ওই সময় যে রিশাদের যেন ম্যাচ খেলানো হয়। এবং ওই 2018 সালে এ দলের হয়ে খেলতে গিয়েই সে আসলে সবার নজরে আসলো। আমিও তারে প্রথম দেখি ওই 2018 সালে এ দলের খেলার সময়। পরে তো মিরপুর নেটেও দেখছি। ইনক্রেডিবল ছিল সে শুরু থেকেই। তো অবশ্য শুরুতে সে অনেকটা অনিল কুম্বলে ধাঁচের বোলার ছিল, মানে শুধু টপ স্পিনারের উপরে খেলতো, খুব একটা টান টান তখন ছিল না, বাউন্স এবং টপ স্পিনার এটাই মূল অস্ত্র ছিল। পরে ওরে নিয়ে ওয়াহিদ ভাই কাজ করছেন মাস ছয়েক। ওয়াহিদ ভাই কিন্তু বাংলাদেশের, আপনারা জানেন কিনা, যে বাচ্চাদের জন্য দুর্দান্ত কোচ। ওয়াহিদ ভাইয়ের হাত থেকে এর পরে অনেকগুলো খেলোয়াড় উঠে আসছে, তার ভিতরে সবচেয়ে প্রমিনেন্ট খেলোয়াড় নিশ্চয়ই মোহাম্মদ আশরাফুল। আপনারা জানেন মোহাম্মদ আশরাফুলেরও কিন্তু শুরুতে সে লেগ স্পিনার ছিল,
পরে ওয়াহিদ ভাই নিজের ভবিতব্য দিয়েই বুঝছেন যে লেগ স্পিনার হইলে শিষ্যটা কিছু করতে পারবে না। পরে ওকে অফ স্পিন শিখাইছেন, সবচেয়ে বড় কথা ওরা ব্যাটিং শিখাইছেন। পরে রিশাদকে স্পেশালি কাজ করানো হয়েছে ওয়াহিদ ভাইয়ের সঙ্গে এবং ওকে ন্যাশনাল সার্কিটে নেওয়ার কৃতিত্বটা পুরোটা হাতুরু সিং এর। হাতুরু সিং এর সে প্রথম যখন বাংলাদেশে আসছিল তখন থেকে সে চেষ্টা করছে বাংলাদেশে একটা লেগ স্পিনার আনার জন্য। সেজন্য লিখনরে দিয়ে ট্রাই করছে, পরে বিপ্লব, তানভীর অনেকের দিয়ে চেষ্টা করছে হাতুরু সিং এর। এটা কারণ হচ্ছে আধুনিক ক্রিকেটে, বিশেষ করে শর্টার ফরম্যাটে আধুনিক ক্রিকেটে লেগ স্পিনের কোনো বিকল্প নাই। আপনার হাতে একটা কার্যকর লেগ স্পিনার থাকতে পারবে যে প্রপার লেন্থে বল করতে পারবে। ওখানে টার্ন আছে কিনা এটা খুব বড় ম্যাটার করে না, টার্ন থাকলে তো খুবই ভালো, ইভেন রং ওয়ান মানে গুগলি যদি থাকে আরো ভালো। হাতুরু সিং ওকে দলে নিয়ে নিল, দলে নেওয়ার পরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আমি ইমপ্রেসড হইলাম ওর ব্যাটিং দেখা। মানে সেই দুটো ইনিংসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটা 40 অড ইনিংস, একটা 50, আনবিলিভেবল হিটিং, আনবিলিভেবল ক্লিন হিটার সে বলে। এরপরে বোর্ডকে একটা বড় ধন্যবাদ দিতে হয় যে মুশতাক ভাইরে 2 দফা বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। মুশতাক আহমেদ রে আধুনিক লেগ স্পিনার, ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার এবং খুব দক্ষ কোচ, ইংলিশ কাউন্টির খুব দক্ষ কোচ মুশতাক ভাই। তার ফলে আমরা দেখছি রিশাদ কিন্তু মারাত্মক ডেভেলপ করছে। এক হচ্ছে সে ফেয়ার টার্ন এখন খুব ভালো পায়, সম্ভবত গত টি-20 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি টার্ন করানো বোলার ছিল রিশাদ, যেটা খুব ইনক্রেডিবল একটা ব্যাপার ছিল। আমি তাকে প্রথম 2018 সালে যখন দেখি তখন তার সেরকম কোনো টার্নই ছিল না, সেখান থেকে বদলে 2024 সালে সে একটা জেনুইন লেগ স্পিনার হয়ে গেছে যে টার্ন করাতে পারে। এবং আমি জানি যে ও নেটে দুর্দান্ত গুগলি করতেছে এখন। মানে ওরে নিয়ে মুশতাক ভাই এত ভালো কাজ করছেন, পাকিস্তানে বসে, ঢাকায় বসে, আমেরিকায় বসে ও এখন গুগলি দিতে পারে, বেশ ভালো ফ্লাইট দিতে পারে। সব মিলে রিশাদ পরিপূর্ণ লেগ স্পিনার হওয়ার পথে আছে। এরকম সময় রিশাদের খুব জরুরি ছিল, যদিও লাস্ট সিরিজটা রিশাদ খুব ভালো করে নাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেগুলো মাথায় নেওয়া যাবে না। এটা লেগ স্পিনার ভালো করবে খারাপ করবে, যেদিন ভালো করবে ও একাই ম্যাচ জিতাই দেবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচে তো অন্তত আমি দেখছিলাম সে সুপার বল করছে। স্পেশালি একটা ম্যাচে আমার মনে আছে ও হচ্ছে আপনার প্রথম ওভারটা করলো একদম মানে টি-20 যেটা স্ট্যান্ডার্ড লেন্থ, ওই একটু খাটো লেন্থে বলটা করলো, করে একদম রান আটকায় রাখলো। পরের ওভারটায় যখন দেখলো যে ওয়েস্ট ইন্ডিজের এখন আস্কিং রান রেট অনেক বেশি, সে চাইলে একটু খেলতে পারে এদের নিয়ে, সে জেনুইন টার্ন করানো শুরু করলো, ফ্লাইট দিল, তার একটা ছক্কা মারলো, পরের বলটাই রোবম্যান পাওয়েল বোর্ড হয়ে গেল। মানে দিস ইজ লেগ স্পিন। আপনি কখনো সাকসেস পাবেন না, কিন্তু যে সময় সাকসেস পাবেন আপনি ঝুলি ভরে পাবেন। এই জন্য তাকে দলে দরকার। তবে আমি মনে করি যে রিশাদ আসলে কমপ্লিট টি-20 খেলোয়াড়। টেস্টে সে খুব ভালো করবে, সেটা শুধু স্পিন দিয়ে ভালো করবে। ওয়ানডেতে সে দুইভাবেই ভালো করবে, ব্যাটে বলে ভালো করবে। কিন্তু রিশাদের যদি প্রপার যত্ন নেওয়া যায় এবং রিশাদকে যদি প্রপার খেলার সুযোগ দেওয়া হয়, রিশাদ এই টি-20তে আধুনিক যুগে স্যামুয়েল বদ্রি বা রশিদ খানের চেয়ে বেটার একটা প্যাকেজে পরিণত হতে পারে। কারণ রিশাদের হাতে যে পরিমাণে ফ্রি ফ্লুয়েন্ট স্ট্রোক আছে, এটা আবার বেশিরভাগ লেগ স্পিনারের হাতে নাই এখন যারা ডমিনেট করতেছে। এখন এই জিনিসটাকে পুরোপুরি কার্যকর করার জন্য কি দরকার? দরকার হচ্ছে রিশাদের প্রচুর খেলা। এখন লেগ স্পিনার যত খেলবে তত শিখবে, যে কোনো খেলোয়াড়ই যত খেলে তত শিখে। কিন্তু এর মধ্যে লেগ স্পিনারদের ব্যাপারটা একটু আলাদা, ওদের বেশি খেলতে হয়, মানে ওরা যত খেলে তত ম্যাচিউরড হয়। আপনি শেন ওয়ার্ন যখন রিটায়ার করলো, তার আগের বছরের শেন ওয়ার্নের বোলিং আর প্রথম দিকের শেন ওয়ার্নের বোলিং মিলায় দেখবে। প্রথম দিকে শেন ওয়ার্ন হয়তো বিরাট বিরাট টার্ন করা, শতাব্দীর সেরা একটা ডেলিভারি করে ফেলবে, সবই ঠিক আছে, কিন্তু যে ম্যাচিউরিটি, ফ্লাইট, তারপরে টার্ন, রং ওয়ান, সব কিছু মিলায় যে ম্যাচিউরিটি, এটা আস্তে আস্তে খেলতে খেলতে আসে। যত খেলবে তত বেশি ম্যাচিউরড হবে এবং তত বেশি বুঝবে যে কোন লেন্থটা ফেলতে হবে, কোন উইকেটে কোন লেন্থ আমার জন্য বেটার, কোন উইকেটে কোন টার্নটা কতটুকু টার্ন করাবো। টার্ন তো সে চাইলে 2 ফুটও করাতে পারে, 3 ফুটও করাতে পারে, এতটা তো সব জায়গায় করানো যাবে না। ওটা খেলতে খেলতে শিখবে, ওটা কোনো দিন কোচ শিখাইতে পারবে না। মুশতাক ভাই যদি ওর ঘাড়ের উপর বসে থাকে সার্বক্ষণিক, তাও শিখাইতে পারবে না, খেলতে দিতে হবে। সেই খেলার অবস্থাটা কি? 2018 সালে এই ছেলেটা লোকাল ক্রিকেট খেলা শুরু করছে। শুধু টি-20 স্টার্স যদি দেখেন, এই 6 বছরে সে সব মিলে বোধহয় 12টা কি 13টা ম্যাচ খেলছে লোকাল ক্রিকেটে। তার মধ্যে বিপিএল এ মাত্র 5টা ম্যাচ খেলছে 3 সিজন ট্রাই করে। বুঝেন তাইলে এর অবস্থাটা কিভাবে খেলবে সে। এবার তার সামনে একটা বিরাট সুযোগ ছিল। হোভার্ট হ্যারিকেন যখন তারা ডাকলো, এবার হোভার্ট হ্যারিকেন বা বিগ ব্যাশের টিমগুলোতে যেটা হয়, বিদেশি তো কেনার সুযোগই থাকে কম, মাত্র 3টা বিদেশি কেনার সুযোগ থাকে। সেই জায়গায় হোভার্ট হ্যারিকেন সেই 3 জনের একজন হিসাবে চুজ করলো রিশাদকে। এবং সেই চুজটা কে করলো? হোভার্ট হ্যারিকেনের স্ট্র্যাটেজিক হেড রিকি পন্টিং, সে চুজ করলো যে আমাদের এবার বিগ ব্যাশের জন্য অন্যতম সেরা অস্ত্র হবে হচ্ছে রিশাদ।
সে রিশাদের জন্য এটা একটা বড় সুযোগ ছিল। প্রথম কথা হচ্ছে যে তারা খেলাবে বলেই কিনছে। ওরা বিদেশি যারে কেনে অন্তত 50% ম্যাচে তাদের খেলাবে বলেই কেনে, ওদের দরকার, ওটা শোকেসে তুলে রাখার জন্য কেনে না। ফলে ও ম্যাচ পাইতো ওখানে গেলে। ম্যাচ পাক বা না পাক, সবচেয়ে বড় যে উপকারিতা হতো, প্রথম কথা হচ্ছে তারে রিকি পন্টিং চয়েস করে কিনছে। রিকি পন্টিং এর সঙ্গে যদি ওই 1-1.5 মাস সময় কাটাইতো, ওই যে যেটা বললাম, ও যদি পুরোটা সময় সাইড বেঞ্চেও বসে থাকতো, ও তো গল্প করতো রিকি পন্টিং এর সঙ্গে বা ওই স্ট্যান্ডার্ডের কারোর সঙ্গে। ওর ক্রিকেট সেন্স, ওর ক্রিকেট কালচার, ওর লাইফস্টাইল সবকিছু আমূল বদলে যেত। ও এসে যখন ন্যাশনাল টিমে জয়েন করতো, ওরে দেখে বাকিরা অবাক হয়ে যেত। ওর কাছ থেকে শিখতো সবাই যে বিগ ব্যাশের খেলোয়াড়রা কেমনে হাঁটে, বিগ ব্যাশের খেলোয়াড়রা শু লেসটা কেমনে বাঁধে, বিগ ব্যাশের খেলোয়াড়রা কেমনে কথা বলে, কি নিয়ে ভাবে, কি নিয়ে কথা বলে, এগুলো খুব জরুরি। একজন রাহুল দ্রাবিড়ের সঙ্গে আপনি যদি 15 মিনিট সময় কাটাইতে পারেন, আপনার লেভেল অন্য লেভেলে চলে যাবে। আপনি রাহুল দ্রাবিড় কি পড়ে, কি খায়, কি ভাবে, এটা যদি একটু বুঝতে পারেন, আপনার লেভেল বদলে যাবে। একই রকম রিকি পন্টিংয়ের সঙ্গে আপনি যদি 15 মিনিট কাটাইতে পারেন, আপনার লেভেল বদলে যাবে। সেখানে সে 1.5 মাস সময় কাটানোর সুযোগ পাচ্ছিল। একই সঙ্গে বিগ ব্যাশে তার টিমে এই সময়ের খুব বড় বড় খেলোয়াড় খেলতেছে, বিশেষ করে যারা হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এখন পাগলপাড়া ক্রিকেটার। তার ভিতরে একজন সম্ভবত টিম ডেভিড। টিম ডেভিড বোধহয় এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হট কেক সারা পৃথিবীর। ও জানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট কি, কেমনে খেলে, এই জিনিসটা ও শিখতে পারতো। এবং আমার মনে হয় ওর ব্যাটিংটা, যেটা আমি সবসময় বলি যে ওর ব্যাটিংটা নিয়ে খুব গুরুত্ব দেওয়া উচিত, কারণ ও আমাদের টি-20 ব্যাটিংয়ে একটা অন্য মাত্রা যোগ করতে পারে। সেই জিনিসটা খুব ভালো হতো পন্টিং, টিম ডেভিড এদের সঙ্গে যদি কাজ করতো। একই সঙ্গে অস্ট্রেলিয়ার উইকেট মাথায় রাখেন যে এখন এই যে অলরেডি কুয়াশা শুরু হয়ে গেছে গতকাল থেকে, এখন আমাদের দেশের এই উইকেটে বাবুল ভাইরে আমি দোষ দিব না, বাবুল ভাইয়ের জায়গায় থাকলে আমিও আর রিশাদরে নামাইতাম না। এই উইকেটে লেগ স্পিনার নেমে রান লিক করা ছাড়া তেমন কিছু করতে পারবে না। এর সঙ্গে যদি রাতে একটু শিশির পড়ে, তাহলে লেগ স্পিনার তো বলই করতে পারবে না। সে বল জায়গা মতো টার্নই করাইতে পারবে না, বল গ্রিপ করতে পারবে না। এখানে তার খেলা আর মিথ্যে কথা বলা একই কথা। এখানে তারে ইউজ করাও যাবে না ঠিক মতো, যতই যুক্তি দেয় যে ওরে খেলাইতে হবে অমুক তমুক। এখন বরিশাল তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামছে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই 11 সাজাবে। ফলে তারা জানে যে লেগ স্পিনার এই কন্ডিশনে চলবে না। ফলে রিশাদের নামাইলে তারা নামাবে আসলে প্লে অফ কনফার্ম হয়ে যাওয়ার পরে, নতুবা বোর্ডের চাপ এর ভিতরে নামাবে। ওই দুটোর কোনোটাই রিশাদের উপকৃত করবে না। সেই জায়গাটায় উইকেট এবং কন্ডিশনও যদি অস্ট্রেলিয়ার ওখানে খেলতো, দুটো মহা ব্যাপার ঘটতো। প্রথমত হচ্ছে লেগ স্পিনারদের জন্য বাউন্সি উইকেট একটা ড্রিমি জায়গা। অনেকে এই নিয়ে মাঝে মাঝে দেখে আমার এখানে কমেন্ট করেন যে কেন ওই বাউন্সি উইকেট আর লেগ স্পিনকে মিলায় একটা ড্রিম কম্বিনেশন বলি। এটা আরেকদিন বুঝায় বলবো, আজকে রিশাদের বিষয়ের মধ্যে এটা কঠিন হয়ে যাবে। তবে এটুকু শুধু বলি যে একটা লম্বা লেগ স্পিনার যখন অনেক ওপর থেকে বল করবে, সে টার্নের সঙ্গে যখন একটু বাউন্স পাবে এবং ওই বাউন্সটারে সে যখন ইউজ করবে, এটা আনপ্লেয়েবল হয়ে যাবে। এই বাউন্সটারে ইউজ করতে শিখতে হবে। রিশাদ এখনো পর্যন্ত যেসব জায়গায় খেলছে, তার কোথাও এরকম সুন্দর বাউন্সি উইকেট পায় নাই। বিগ ব্যাশে সে যে স্ট্যান্ডার্ডের বাউন্স পাবে এবং যে ফেয়ার পেস পাবে ওইখানে, লেগ স্পিনে তো বা সব ধরনের স্পিনে পেস ভেরিয়েশনটা একটা বড় ব্যাপার করে। আপনি যত ইদানিং হচ্ছে অনেক পেসে বল করতে হয় টি-20তে বিশেষ করে, ফলে ওইখানে পেস সহায়তাটাও পাবে উইকেট থেকে। সব মিলে ওর জন্য একটা ড্রিম ব্যাপার ছিল। এবং একই সঙ্গে এটাও সত্যি যে ড্রিম হইলেই তো হবে না। আমি সবসময় বলি যে আমার ভালো পেসার আছে, ধরেন নাহিদ রানা। নাহিদ রানারে আপনি ওয়াকায় নিয়ে এখনই বল করতে দেন, হতেও পারে যে সে ছেঁড়া বেড়া করে ফেলবে। কারণ ওরকম উইকেটে যখন সে বল ফেলবে, বল ফেলার পরে কতটুকু সিম মুভ করাইতে হবে, কতটুকু প্রেশার দিতে হবে, কতটুকু প্রেশার দিলে বাউন্স কোথায় উঠবে, এগুলো নিয়ন্ত্রণ করা খুব টাফ। এগুলো ওরকম জায়গায় খেলে শিখতে হয় যে ওয়াকাতে আসলে আমি কিভাবে বল করব। এটা মিরপুর না, মিরপুরে যতই ভালো উইকেট বানান, মিরপুরের উইকেটে আপনি বল নিয়ন্ত্রণ করা খুবই সোজা, কিন্তু ওয়াকাতে বা ওরকম জায়গায় বল নিয়ন্ত্রণ করা খুব টাফ। সেটা রিশাদ শিখে ফেলতে পারত। যতই বলি যে বাউন্সি উইকেট পেস সহায়ক উইকেট ওর জন্য ড্রিম কম্বিনেশন যে কোনো লেগ স্পিনারের জন্য, এবং সেই লেগ স্পিনার যদি একটু লম্বা হয়, মানে অনিল কুম্বলের মতো লম্বা হয়, তাহলে এটা একটা ড্রিম কম্বিনেশন। সেই ড্রিম কম্বিনেশন কিভাবে কাজে লাগাতে হয় এটা রিশাদ জানে না তো। ওকে এই সময় শিখাতো, পন্টিং হাতে ধরে শিখাতো, ওদের যে বোলিং কোচ সে হাতে ধরে শিখাতো যে ভাই তোমার লেন্থটা কিন্তু একটু খাটো করতে হবে, তুমি তো সাবকন্টিনেন্টে আরো ফুলার করো, এত ফুলার করা যাবে না। যেটা ওয়েস্ট ইন্ডিজে সাফার করছে প্রথম 2 ম্যাচে দেখলাম, অনেক ফুলার ডেলিভারি করতেছে। সব উইকেটে এত ফুলার করা যাবে না, আর আধুনিক টি-20তে তো এত ফুলার ডেলিভারি চলবেই না। ফলে লেন্থ নিয়ে অনেক কারুকাজ করার সুযোগ ছিল। আমি মনে করি, দেখেন আমার যদি বিসিবিতে রিশাদকে দেখাশোনার জন্য 5 মিনিটের একটা দায়িত্ব দেওয়া হতো, আমি বলতাম রিশাদ তুমি পুরো বিগ ব্যাশ খেলবে এবং তোমার সঙ্গে মুশতাক ভাই যাবে, ওইটার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমরা করব।
মুশতাকবার হোটেল খরচ, ফ্লাইট খরচ, অমুক তমুক সব বিসিবি বহন করবে। মুশতাকবার কাজ হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে কিভাবে বা এরকম পেস বাউন্সি উইকেটে কিভাবে দারুণ লেগ স্পিন করতে হয় সেটা শেখানো। এই দেখেন পৃথিবীতে স্পেশাল অ্যাসেট খুব কম আসে, সব টিম সবাই স্পেশাল অ্যাসেট না, কাউরে ছোট করতেছি না, কিন্তু আপনি এরকম গড গিফটেড জিনিস খুব দুই একটা পাবেন, মানে মাঝে মাঝে পেয়ে যাবেন। তার ভিতরে যে কিছু থাকে সাকিবের মতো যে সেলফ মেড, ওর জন্য আপনার স্পেশাল কোনো তদবির না করলেও চলবে, ও হয়ে যাবে। কিন্তু এই নাহিদ রানা, রিশাদ, এগুলো স্রষ্টা আমাদেরকে দিছে, ভালোবাসে দিছে, আমাদের যোগ্যতা ছিল না এগুলোর পাওয়ার। কিন্তু এগুলোর যত্নে পৃথিবীর সব দল, ক্রিকেট বলেন ফুটবল বলেন, স্পেশাল ট্যালেন্ট যখনই দেখে, যখনই বোঝে যে আমার এখানে লিওনেল মেসি বা লামিন ইয়ামাল চলে আসছে, তখন তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করে। তার খাওয়া দাওয়া, থাকা খাওয়া থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটিস অন্যদের চেয়ে একটু বেশিই হয়, বেশি না হোক স্পেশাল নজরে থাকে। এখন প্রয়োজনে আমার রিশাদের জন্য বাড়তি কোচ লাগবে, প্রয়োজনে আমার রিশাদকে নিয়ে এখন অনেকে আর্গুমেন্ট করতেছেন যে রিশাদকে বিপিএল থেকে ছেড়ে দেওয়া এথিক্যালি খারাপ হতো, যে আমার দেশের বেস্ট ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, বেস্ট ঘরোয়া টি-20 টুর্নামেন্ট, সেখানে যদি দেশের সেরা খেলোয়াড় না খেলে তাহলে কি হবে। এখন কথা হচ্ছে এই সিদ্ধান্ত সাধারণের জন্য, এই সিদ্ধান্ত আর সবার জন্য, রিশাদের জন্য এটা প্রযোজ্য না। রিশাদ ওই যে বললাম যে স্রষ্টার দেওয়া বিশেষ উপহার, এইটাকে বিশেষভাবে বিবেচনা করতে হবে যে ও এখানে খেলতে পারবে কি পারবে না। প্রথম কথা হচ্ছে নিলামে ওর নামই তোলা উচিত হয় নাই, নামই তোলা উচিত হয় না, সোজাসুজি বিসিবির উচিত ছিল এনওসি সই করে পাঠায় দেওয়া যে যাও পুরো বিগ ব্যাশ খেলো। হয়তো তারা মুশতাককে এফোর্ড করতে পারতো না বা চাইলে পারতো, সেটা কথা না, কিন্তু তাকে পাঠায় দেওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন বরিশাল নিছে তখন বরিশালের সঙ্গে ক্রিকেট অপারেশনসের বসা উচিত ছিল যে ভাই আপনার কি আসলে এই কন্ডিশনে, এই যে কুয়াশা শিশিরের মধ্যে ওরা খেলাইতে পারবেন, না খেলাইতে পারলে ছাড়ে দেন, আমরা আপনার এই প্লেয়ারের টাকা ইয়ে করে দিচ্ছি, ছাড় করে দিচ্ছি, আপনার টাকা দিতে হবে না এর জন্য, এইটাকে আমরা ইয়েতে পাঠায় দিই, অস্ট্রেলিয়া পাঠায় দিই। বাউল ভাই তো ফেয়ার আনাপ মানুষ, বাউল ভাই বলেই দিত যে না এই কন্ডিশনে রিশাদরে কিনছে তারা ঠিক আছে, অলরেডি আমার হাতে 2-3টা ভালো ভালো স্পিনার আছে, তাইজুল আছে, তানভীর আছে, আরও একটা কে জানো আছে, লেগ স্পিনারই তো ওদের 2টা আছে, ফলে ওদের রিশাদরে কোনো কামে লাগবে না, এবং এই কন্ডিশনে তো লাগবেই না, রিশাদরে অনায়াসে ছেড়ে দেওয়া যেত। এই পুরো ব্যাপারটা না করে আমাদের জাতীয় একটা ক্ষতি হলো, এবং রিশাদ আরও একটা সিজন হয়তো বসে থাকবে। আবারও বলি, বসে থাকা বা না থাকা, আজকে কথা বলতেছি, আগামীকালকে বরিশালের খেলা হবে, আগামীকালকে হয়তো আপনি দেখবেন বরিশালের হয়ে রিশাদ নামছে, নেমে পিটুনি খাচ্ছে বা উইকেট পাচ্ছে, কোনো লাভ হবে না, দুইটা কোনোটাই তার বিগ ব্যাশের ক্ষতিপূরণ করতে পারবে না। এবং এখানে আরেকটা মজার ব্যাপার যেটা ঘটলো সেটা হচ্ছে যে ক্রিকেট অস্ট্রেলিয়া বা বিগ ব্যাশের টিমগুলো একটা শিক্ষা পেল যে ওই একই সময়ে বিপিএল চলবে, ফলে বাংলাদেশে কোনো খেলোয়াড় কেনা যাবে না। এরপরে নাহিদ রানারে নিয়ে হয়তো ওরা আগ্রহী হতো, জাকেররে নিয়ে হয়তো ওরা আগ্রহী হতো, আমি বলতেছি এদের নিয়ে আগ্রহী হতো, এই যে হাসানরে নিয়ে আগ্রহী হতো, কিন্তু এইটা একটা আমরা পানি ঢেলে দিলাম পুরো ব্যাপারটায়, যে আমাদের প্লেয়ার ওরা আর কিনবে না, কারণ ওরা কিনে পরে আফগানিস্তানের ওই যে ওয়াকার নামে একটা ছেলেকে হোভার্টে নিতে হচ্ছে এর বদলে। এটা তো ওদের জন্য একটা বাড়তি প্যারা, কে নিবে, কে এই প্যারা নিতে চায় যে আমি একটা প্লেয়ার এত সাজায় গোছায় প্ল্যান করে কিনলাম, এখন তার বিকল্প খুঁজে বেড়াও। আমি এটা আগে জানলে তো নিলাম থেকে ইচ্ছে বেটার কাউরে কিনতাম, ওয়াকারের মতো খেলোয়াড় আমি নিতাম নাকি, তখন তো ইচ্ছে বেটার কাউরে নিতাম। ফলে পুরো ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং রিশাদের জন্য বিরাট ক্ষতিকর হয়ে গেল। এখন এইটা আশু শুধরানোর কোনো উপায় নাই। বাবুল ভাই যদি সিদ্ধান্ত নেন কালকে থেকে ওরা সবগুলো বিপিএল ম্যাচ খেলাবেন, তাও ওর সেই উপকার হবে না যেটা বিগ ব্যাশ খেললে হতো। ফলে এইটা আমি মনে করি অপূরণীয় ক্ষতি হচ্ছে। আমি সাধারণত যে কোনো সমস্যা বলি যে এটা দ্রুত এইভাবে সমাধান করা যায়, কিন্তু এই যে রিশাদরে না ছাড়াটা, এটা একটা অপূরণীয় ক্ষতি হচ্ছে, এটা পূরণ করা যাবে না। আগামী বছর যেন অন্তত আমরা শিক্ষা নেই, যদি যদি কোনো বিগ ব্যাশ টিম এর পরও রিশাদকে কিনতে আগ্রহ দেখায়, তাহলে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, রিশাদের জন্য শুভকামনা। আমি জানি না আপনি না খেলে গেলে কদ্দূর নিজেরে ধরে রাখতে পারবেন, তারপরে শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।